কেমন আছো সবাই স্টুডেন্টরা? আশা করছি ভালো আছো। ক্লাস 12-এর জন্য কিছু ক্লাসের পর্ব আমরা নিশ্চিতভাবে এগিয়ে নিয়েছি। যেভাবে পরিস্থিতি চলে, যেভাবে সেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তো এই যে ভার্চুয়াল ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের ডিজিটালাইজেশন করে তোমাদের কাছে ক্লাস পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ডিজিটালাইজেশন বা চিত্র রূপকল্পময় বলা যেতে পারে, একটা মানে ইমেজিনারি ক্রিয়েট করে তোমাদের কাছে পাঠাচ্ছি। সেই ইমেজিনারি ক্রিয়েট করে তৈরি করা একটি কবিতা আছে দ্বাদশ শ্রেণীর জন্য। সেই তৈরি করা একটি অন্যতম কবিতা যার নাম শিকার, সেটা তোমাদের কাছে আমরা আজ আলাপ আলোচনা করব। আপাতত তোমাদের জন্য একটি গল্প এবং একটি কবিতা নিশ্চিতভাবে তোমরা আলাপ আলোচনা পেয়েছো, শুনেছো। আমরা আজকে ক্লাসের দ্বিতীয় কবিতার দিকে চলে যাচ্ছি। সেই দ্বিতীয় কবিতা আলাপ আলোচনা করব, তারপরে একে একে নাটক আছে, আন্তর্জাতিক গল্প কবিতা আছে, অন্যান্য বিভিন্ন গল্প আছে, সেগুলো তোমাদের কাছে ক্লাস করাবো। তারপরে বাকি যে পর্বগুলো রয়েছে, সেই যে আন্তর্জাতিক পর্ব মিটে যাওয়ার পরে যেটা প্রবন্ধের পার্ট রয়েছে বা শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা, সেখানে আমরা প্রবেশ করব ইনশাল্লাহ। তার আগে আমরা নিশ্চিতভাবে ক্লাসরুমে ফেরত পাবো। আমরা সেই বিষয়গুলো আমরা নিশ্চিতভাবে সামনাসামনি বসে দেখতে পারবো। তো যতদিন না আমরা সামনাসামনি আসতে পারি ততদিন তো পড়াশুনো থমকে রাখতে পারি না। তাই চলো আজকে দেখা যাক শিকার কবিতা নিয়ে আলাপ আলোচনা করি। শিকার, তালবস্যই শিক একার র শিকার। এই শিকার বলতে গেলে সাধারণত কি করা যেতে পারে, যেটা হামলে পড়ে অর্জিত খাবারকে কেড়ে নেওয়ার কথা বলা যেতে পারে। এই শিকার, যার কবি বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি এবং বলতে কোনো দ্বিধা নেই, একদম আমার নিজের সব থেকে প্রিয় কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্র পরবর্তী কালীন সময়ে যার প্রভাব, যার লেখালেখি তামাম বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিল এবং ইন্টেলেকচুয়ালিটি নিয়ে যারা বিলং করে তাদের কাছে জীবনানন্দ দাশ অন্যতম বিখ্যাত কবি। তার শব্দ প্রয়োগ, তার দৃশ্য রূপকল্পময়তা তৈরি, তার ইমাজিনেশন, তার তুলনা করার, তার কি বলবো উপমেয় উপমান উপমিতির যে উপস্থিতি বা রূপক কল্পনার যে প্রবণতা, সেই প্রবণতা তামাম সাহিত্য জগৎকে তোলপাড় করে। তার মহাপৃথিবী, তার সুচেতনতার মতো কবিতা, তার বনলতা সেন, তার রূপসী বাংলা, এই ধরনের যে বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে ব্যক্তি জীবনানন্দ দাশ যেন বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির ফেলে আসা অতীত, বাংলার না দেখা রূপকল্পকে একেবারে প্রভাবিত করেছেন কবিতার মধ্যে দিয়ে। এখন কবিতায় ঢোকার আগে স্বাভাবিকভাবেই ব্যক্তি জীবনানন্দ দাশ সম্পর্কে অল্প বিস্তার কিছু কথাবার্তা বলে নিতে পারি। নিশ্চিতভাবে বললাম তো কতগুলো তথ্য। তার ধূসর পাণ্ডুলিপি আছে, এই সমস্ত নানান কাব্যগ্রন্থ আছে যেখানে ব্যক্তির জীবনানন্দ দাশের ভাবনা, তার চেতনার প্রভাব লক্ষ্য করা যায়। তার আগে একটুখানি আউটলাইন টেনে নিই। দেখো বোর্ডের দিকে তাকালে আমি লিখেই রেখেছি তোমাদের জন্য। আগে 1899 খ্রিস্টাব্দে বরিশাল, বাংলাদেশের তখন অখণ্ড বাংলা বা ভারত, সেই বরিশালে জন্মগ্রহণ করেন এবং 1954 খ্রিস্টাব্দে তোমরা নিজেরাও জানো, ক্লাস 9ম শ্রেণীতে তোমরা পড়েছো আকাশে 7টি তারা, সেখানে কবি সম্পর্কে অনেক তথ্য তোমরা পেয়েছো। আনএক্সপেক্টেড ট্রাম দুর্ঘটনায় কবির মৃত্যু হয়। আমাদের যে শিকার কবিতা, বনলতা সেন নামক যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ প্রথম প্রকাশ পায়, তার 10 নম্বর কবিতা ছিল শিকার। পরবর্তীকালে এসে এটি মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে ট্রান্সফার করা হয় বা মহাপৃথিবীতেও এই কবিতা কিন্তু প্রকাশ পায়। সুতরাং তোমরা তো বলতে পারো যে স্যার, আমাদের যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে তাহলে আমরা কোন কাব্যগ্রন্থের এই কবিতা বলে লিখব। এখন ব্যক্তিগতভাবে একটি জায়গায় দাঁড়িয়ে আমি নিজে যেটা ফিল করতে পেরেছি, সেটি বনলতা সেনের প্রধান কাব্যগ্রন্থ হওয়ার দরকার, কিন্তু পরবর্তীকালে যেহেতু মহাপৃথিবীতে ওটা এসে হাজির হয়েছে, সুতরাং যে কোনো দুটোই, যদি বনলতা সেন লেখো, যদি মহাপৃথিবী লেখো, কোনো অসুবিধা নেই। যদি মতান্তরে দিয়ে দিতে পারো বা বলে দিতে পারো যে বনলতা সেন বা মহাপৃথিবী, কোনো অসুবিধা নেই। একটিও দিতে পারো, দুটিও দিতে পারো, এ নিয়ে কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। তাহলে এই যে কবিতা শিকার, যা বনলতা সেন বা মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থে প্রকাশ পায়, এই যে শিকার, সেই শিকার কবিতায় সম্পর্কে আলাপ আলোচনা করার আগে একটি কথা বলে নিই। জীবনানন্দ দাশের যে সমস্ত কবিতা
বা জীবনানন্দ দাশের যে শিল্পী বা শিল্পকলা লুকানো রয়েছে, সেই শিল্পকলার মধ্যে দিয়ে কিন্তু কিছু আভাস লক্ষ্য করা যায়। কি কি আভাস লক্ষ্য করা যেতে পারে? এক নম্বর, তার কবিতার মধ্যে দিয়ে কিছু শেড বা কিছু রূপ কিন্তু আমরা সাধারণত দেখতে পাই। এক নম্বর শেড বা রূপ হচ্ছে কিন্তু প্রকৃতি প্রেম। প্রকৃতিকে নিয়ে কিন্তু জীবনানন্দ দাশ তার কবিতা লিখেছেন, প্রকৃতি প্রেম একটা কিন্তু রয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রেমময়তা, তার নিজের ব্যক্তি জীবনের সাথে জৈবিক যে প্রেম, সেই জৈবিক প্রেম কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। ব্যক্তি জীবনানন্দ দাশের মধ্যে দিয়ে একটি নৈরাশ্যবাদও কিন্তু প্রকাশ পেয়েছে। ব্যক্তি জীবনানন্দ দাশের মধ্যে দিয়ে কিন্তু জন্মভূমির সৌন্দর্যবোধ কিন্তু প্রকাশ পেয়েছে। ব্যক্তি জীবনানন্দ দাশের মধ্যে দিয়ে কিন্তু সময়েই সচেতনতা প্রভাব পেয়েছে, এবং তার মধ্যে দিয়ে একটি নৈরাশ্যবাদ যেমন আছে, ঠিক তার মধ্যে মৃত্যু চেতনাও কিন্তু কবির কবিতার মধ্যে লক্ষ্য করা গিয়েছে, মৃত্যু চেতনা। এবং ঐতিহাসিক বিবর্তন বা সময়ের পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা ব্যক্তি মানুষের মনের মধ্যে কিভাবে প্রভাব ফেলেছে, এতটা জিনিস কিন্তু সাধারণত কবিতার বা কবিতার শৈলী বলা যেতে পারে, কবিতার যে স্টাইল, সেই স্টাইলের মধ্যে যে সমস্ত বিষয় বৈভব লক্ষ্য করা যেতে পারে, যে বিষয় বৈশিষ্ট্যের নিজস্বতা লক্ষ্য করা যেতে পারে, সাধারণত জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দিয়ে কিন্তু এতগুলো বিষয় লক্ষ্য করতে পারি। আমাদের শিকার কবিতার মধ্যে দিয়ে এই প্রকৃতি প্রেম লক্ষ্য করব। আমাদের এই শিকার কবিতার মধ্যে দিয়ে কোথাও না কোথাও এই জন্মভূমির প্রকাশের যে রূপকল্প লক্ষ্য করব। সময় সচেতন না হলে ঐতিহাসিক বিবর্তনবাদ কোথাও কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেতে লক্ষ্য করা যেতে পারে। এবং আরেকটি জিনিস তার মধ্যে দিয়ে যেটা বলা যেতে পারে, সেটি হচ্ছে চিত্রকল্প অঙ্কন করার কিন্তু একটি প্রবণতা ব্যক্তি জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দিয়ে কিন্তু লক্ষ্য করা যায়। একটা ইমাজিনারি, একটা ইমেজ, কল্পনা আসে, কিন্তু কল্পনার সঙ্গে চিত্রকল্প মিশ্রিত বা ভিড় করে আসে। তাহলে কল্পনা প্লাস চিত্রকল্প একসঙ্গে এসে হাজির হয় জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দিয়ে। এতটা বিষয় বৈশিষ্ট্য সাধারণত তার কবিতার মধ্যে দিয়ে কাব্যশৈলী হিসেবে লক্ষ্য করা যেতে পারে। এখন শিকার অন্যতম বিখ্যাত একটি কবিতা, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্লাস 12-এর স্টুডেন্টের কাছে এটা খুব বড় ধরনের একটি প্রাপ্তি। এত স্ট্যান্ডার্ড, এত আধুনিক মননওয়ালা একটা কবিতা যে তারা পাঠ করতে পারবে, এর চেয়ে বড় পাওনা বা এর থেকে বড় প্রাপ্তি কিন্তু নেই। সাধারণত শিকার কবিতার মধ্যে দিয়ে লক্ষ্য করলে দেখা যেতে পারে কি আছে। কবিতাকে যখন আমরা আলাপ আলোচনা করব, তাহলে কবিতাকে তো একটা গল্প দেব। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় শিকার শুধুমাত্র একটি গল্প নয়, শিকার একটি এক অঙ্কের নাটকের রূপ। এক অঙ্কের নাটকের মধ্যে যেরকম দৃশ্যকল্পের যেমন বিভাজন লক্ষ্য করা যায়, শিকার কবিতার মধ্যে দিয়েও কিন্তু দৃশ্যকল্পের বিভাজন লক্ষ্য করা যেতে পারছে। রূপচিত্র ইমাজিনারি, কিন্তু কি আসছে, দৃশ্যকল্পের বিভাজন আসছে। এই রূপচিত্র দৃশ্যকল্পের বিভাজন দুটো ভোরের রূপ নিয়ে আসছে, একটি প্রাথমিক ভোর এবং একটি দ্বিতীয় ভোর, একটি প্রথম ভোর এবং একটি দ্বিতীয় ভোর। এই ভোর নিয়েই যাবতীয় গল্প এবং এই ভোর নিয়েই যাবতীয় আলাপ আলোচনা। এই প্রথম ভোর একটা সিগনিফিকেন্স রেখেছে, এই দ্বিতীয় ভোর একটা সিগনিফিকেন্স রেখেছে। এই প্রথম ভোরের একটা চিত্রকল্প, এই দ্বিতীয় ভোরের একটি চিত্রকল্প। এই প্রথম ভোরের আগে, ওই প্রথম ভোরে একবার আগুন জ্বালানো হয়েছে, এই দ্বিতীয় ভোরের পর যে রাত তৈরি হয়েছে, সেই রাতে আরেকবার আগুন জ্বালানো হয়েছে। এই ভোর হলো, তারপরে রাত এলো, এই রাতে একবার আগুন, এই ভোর হলো, তারপরে রাত এলো, সেখানে আর একবার আগুন। বারবার বলেছি, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দিয়ে কিন্তু শব্দের গভীরতা কিন্তু প্রচণ্ড রকমভাবে রয়েছে। সেই গভীরতার প্রেরণ, সেই গভীরতার শব্দের আগমন নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করব, তাহলে আমরা ফিল করতে পারবো কবিতার মধ্যে দিয়ে কি আছে। প্রথমে একটু ছোট্ট
করে 1 মিনিটে বা 2 মিনিটে কবিতাটি বলে নিই। তারপরে যে দুটো চিত্রকল্প বলেছি, প্রথম চিত্রকল্প আর দ্বিতীয় চিত্রকল্প, প্রথম যে স্তবকের মধ্যে ভোর, দ্বিতীয় যে স্তবকের মধ্যে ভোর, তাহলে প্রথম ভোর এবং দ্বিতীয় ভোরে আমরা পৌঁছাবো। সেই পৌঁছানোর আগে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কবিতা সম্পর্কে প্রথম যে কথাগুলো আছে সেই কথাগুলো বলবো। কেমন কথা আছে? কবিতার প্রথম স্ট্যান্জা বা স্তবকের মধ্যে দিয়ে কবি লক্ষ্য করাচ্ছেন, কি লক্ষ্য করাচ্ছেন? একটি ভোর হলো, একটি ভোর, তারপরে থেমে গেলেন। তুমি বলতে পারো যে স্যার ভোরের পরে থেমে যাওয়াটা কেন, আর হঠাৎ ভোর দিয়েই শুরুটা কেন? তার একটা কারণ আছে। দেখো, আমি বারবার বলেছি, ব্যক্তি রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে যেমন একটি ভাবলক্ষণ লক্ষ্য করা যায়, ঠিক তেমনভাবে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে দিয়ে কিন্তু সময়ের প্রবাহিত সচেতনতা লক্ষ্য করা যায়। সেই প্রবাহিত সময় সচেতনতা অনেকে না ফিল করতে পারলেও যারা কাব্যকে সমালোচক তারা নিশ্চিতভাবেই ফিল করতে পেরেছেন কবির কবিতার মধ্যে দিয়ে কিন্তু সময় সচেতনতা আছে। এই সময় সচেতন কবি, স্পেনে গৃহযুদ্ধ হচ্ছে, ভারতবর্ষে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, বিশ্বযুদ্ধ আসতে শুরু করছে, নানান কাল প্রেক্ষাপট আসতে শুরু করে দিচ্ছে, যেগুলো কিন্তু কবির মনের মধ্যে দিয়েও কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছিলেন। এবং ভোর সবসময় নতুন স্বপ্ন, ভোর সবসময় ফেলে আসা অন্ধকার বা অতীতকে চিরে ফেলে দিয়ে নতুনত্বের দিকশিখায় প্রবাহিত বা দীপশিখা প্রজ্বলিত করা। কবি নৈরাশ্যবাদী ছিলেন বটে, কবি মৃত্যু চেতনাকে উপলব্ধি করতেন বটে, তবুও কবি স্বপ্নের দিশারিও ছিলেন। সেই কবি তার কারণের জন্যই অন্ধকারের বুক চিরিয়ে এসে যে ভোর স্বপ্নের দীপশিখা প্রজ্বলন করে, সেই স্বপ্নের কাণ্ডারি রূপে কিন্তু কবিতার মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সেই ভোর, যে ভোর তার যে প্রকৃতিরময়তা, একটি ভোর হলো, ভোর হওয়ার পরে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলোকে কবি ফিল করেছেন, সেই সৌন্দর্যটাকে কবি বর্ণনা করেছেন। আকাশে প্রজ্বলিত সেই সময় শুকতারা বা শুক্র তারা, তার একাত্মতা, তার একাকিত্ব, তাম আকাশের মধ্যে একটি তারা একা লুকিয়ে আছে। সেই যে একটি তারা একা লুকিয়ে আছে তার সঙ্গে কবি তুলনা করছেন কার সঙ্গে? পাড়াগাঁয়ের গোধূলি মাখা মেঘমতির পাড়াগাঁয়ের একটি বাসর ঘরের রমণীর সঙ্গে তুলনা করছেন, মিশরের মানুষের সঙ্গে। ঠিক তেমনভাবেই কবি কবিতার মধ্যে এই পর্বে লক্ষ্য করা যেতে পারে যে দেশওয়ালি মানুষ যারা, তারা এই শীত থেকে, যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য আগুন জ্বালায়, শুকনো পাতা নিয়ে আগুন জ্বালায়। সেই আগুনের যে রং মোরগ ফুলের মতো, সেই রঙকে কবি এখানে বর্ণনা করেছেন তার কবিতার মধ্যে দিয়ে। এবং এই পর্বের মধ্যে দিয়ে কবি একটি কথা বলেছেন, রাতটা অতিক্রান্ত হলো, আবার ভোর এলো, দ্বিতীয় ভোর। এই দ্বিতীয় ভোরে দেখা যেতে পারে আগুনের সেই গমগমের তেজ আর নেই, সেই আগুন রোগাশালিকের বিবর্ণ ইচ্ছার মতো হতে শুরু করেছে, এই আগুন কুমকুমের মতো হতে শুরু করে দিয়েছে। এই একটি পর্বের মধ্যে দিয়ে প্রাথমিক একটি ভোর নিয়েছে। দ্বিতীয় একটি ভোরের মধ্যে দিয়ে লক্ষ্য করলে দেখা যেতে পারে যে একটি রগরগে তাগড়া হরিণ মেহগনি থেকে অর্জুনের জঙ্গলে জঙ্গলে দৌড়েছে, চিতাবাঘিনীর থেকে সে নিজেকে রক্ষা করেছে। সে হঠাৎ করে খরস্রোতা প্রবাহিত নদীতে গিয়ে আবেশ নিচ্ছে জলের, সেই আবেশ নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করেছিল হয়তো বেঁচে আছি, কিন্তু হঠাৎ করে একটি বন্দুকের আঘাত মচকা ফুলের রঙের মতো করে সেই হরিণের রক্তে প্রবাহিত করে দেয় জলস্তর। সেই হরিণের মাংস নিয়ে বেঁচে থাকার জন্যে নয়, ভোগবিলাসিতার জন্যে টেরিকাটা মানুষরা আগুন জ্বালায়। প্রথম আগুন বেঁচে থাকার উষ্ণতা নেওয়ার জন্য, দ্বিতীয় আগুন ভোগবিলাসিতার বৈভব সৃষ্টি করার জন্য। এবং মানুষ নির্লজ্জ নিরপরাধভাবে যেমন করে একটি হরিণ ঘুমিয়ে আছে, তার পাশে মানুষ, তার মাথায় বন্দুক, পাশে বন্দুক। এই যে ইমাজিনারি এই দৃশ্যকল্প তৈরি হয়েছে, এবং সমস্ত ইমাজিনারি এবং দৃশ্যকল্পকে আমরা কবিতার মধ্যে প্রবেশ করে বোঝাবো। আজকে প্রথম ভোর এবং তার স্তর পর্যন্ত যাব, আগামী ক্লাসে দ্বিতীয় ভোর এবং তার স্তর নিয়ে আলাপ আলোচনা করব। চলো ফিরে আসি কবিতার মধ্যে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ভোর,
আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কেমন ভোর? একটু আলোচনা করে নিই। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। দৃশ্যটা চিন্তা করো। ভোর হয়েছে, কবি থেমে গেছেন ভোর বলে। হঠাৎ করে ভোর হলো, জঙ্গল বা প্রকৃতির মধ্যে ভোর। সেই ভোরের দৃশ্যকল্প নিশ্চিতভাবে অন্যরকম হবে। রং রঙে সূর্যের আলোক তো তখন আসেনি, হালকা হালকা মিটি মিটি লাজুক বর্ণ মেখে সূর্য তখন আসতে শুরু করে দিয়েছে। একটা আলো আধারী পরিবেশ সেই সময় প্রবাহিত হচ্ছে টোটাল জঙ্গলের মধ্যে দিয়ে। সেই জঙ্গলের ভোর, যেখানে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ আকাশ ডিপ নীল নয়, কোমল নীল। সেই নীলটি কেমন? সেই নীলটি ঘাস ফড়িংয়ের দেহের মতো। ঘাস ফড়িং সাধারণত সবুজাভ নীল। এবং এইখানে আরেকটি গল্প আছে। আমি নিজে প্রচুর মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা বুঝেছি, ঘাস ফড়িংয়ের পেটের দিকের কালারটা ঠিক সবুজ হয় না, একটু আলতা বা হালকা নীল হয়। এবং জঙ্গল থেকে যেহেতু সূর্যকে আমরা দেখছি, চারিদিকে গাছপালা রয়েছে, ছোট 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 কচি গাছপালা, বড় গাছপালা, আমরা সূর্যকে একটু মাথার দিকে ওপরের দিকে তাকিয়ে দেখছি। এবং আমরা যখন ঘাস ফড়িংয়ের নিচ থেকে যখন তার পেটের দিকে, তার বুকের দিকে দেখি, তখন সেই ঘাস ফড়িং সবুজ না হয়ে হালকা সবুজাভ নীল হতে শুরু করে। আমার প্রকৃতি, আমার আকাশ ঠিক তেমনই হালকা সবুজাভ নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। গাছগুলো যৌবনে উদ্দীপ্ত হতে পারেনি, গাছগুলো কচি শশীর মতো তখন দাঁড়িয়ে রয়েছে। এখানে নোনা, পেয়ারা, যে সমস্ত গাছ, যে গাছের মধ্যে দিয়ে বাঙালির জাতিগত ঐতিহ্য, তার শাশ্বত প্রাণ লুকানো থাকে, সেই গাছেদের কথা কবি বলেছেন। এবং তার রং কেমন? টিয়ার পালকের মতো সবুজ। যে পালক হালকা হালকা সবুজ, কচি কলার পাতার মতো রং, সেই রঙের আজকে পাতা গাছ, এখানে পেয়ারা ও নোনা গাছ। আতাপ জাতীয় একটি গাছ, নোনা গাছ। সেই নোনা গাছ, সেই পেয়ারা গাছ, তার পাতা আজ সবুজের রঙে। অর্থাৎ যৌবনের পরিপূর্ণতার পূর্ববর্তী সময়ে বাল্যের আধিক্যপনা দিয়ে যে মানুষ, প্রকৃতি যেন আজকে টালমাটাল প্রকৃতি নয়, এ প্রকৃতি যেন রূপ রস রং সংগ্রহ করছে। এ রং আজ হালকা সবুজাভ। এ আকাশ আজ ঘাস ফড়িংয়ের নীলের মতো নীলচে সবুজ। প্রকৃতি আস্তে 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 গমগমে উষ্ণতার পূর্ববর্তী গ্রাম্য বাংলার যে সবুজ, যে সরপুঠির গন্ধ মাখা, যে চালের ভিজে হাত মাখা, যে মোথা ঘাস দোলে দেওয়া প্রকৃতির কথা কবিতার মধ্যে বলেছেন। আকাশে 7টি তারা, এখানে কবি একেবারে সকালবেলার কথা, উষা লগ্নের কথা, সেই সময়ের কবিতার কথা কিন্তু বলেছেন। এই সময়ে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, কবিতার মধ্যে বলছেন, দেখো কবি, একটি তারা এখন আকাশে রয়েছে। আকাশে কি আছে? একটি তারা আছে। আমরা সাধারণত লক্ষ্য করলে দেখা যেতে পারে, যেটাকেই বলে আমরা শুক্র তারা, ভোরবেলা সেটাই থাকে কি? শুক তারা। আমরা আকাশে দেখতে পাই একটি তারা ভোরবেলা মিটমিট মিটমিট করে জ্বলছে, অন্য তারা তার পাশে ছিল রাত্রেবেলা। সমস্ত তারাগুলো কোথায় ডুবে গেছে, একটি তারা এখনো মিটমিট মিটমিট করে চেয়ে আছে। নীলচে আকাশের মধ্যে দাঁড়িয়ে আভার প্রজ্বলিত করতে পারেনি, লাজুক রঙে শুকতারা দাঁড়িয়ে রয়েছে। কেমন করে? কবি এইখানে একটি তুলনা করেছে, একটি উপমেয় উপমান দিয়েছেন। কি দিয়েছেন? পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরি মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলজ্বল করছে এখনো। ইমাজিনারিটা দেখো, কবির কল্পনার প্রেক্ষাপটটা কোথায় দেখো। আমি প্রথম ভোর দ্বিতীয় ভোরে যাওয়ার যেমন যাব, ঠিক তেমনই তুমি বিশ্বাস করো, এই জায়গাটিকে তোমাকে বোঝার দরকার তুলনাটি কোথায় আনতে শুরু করছে। মনে করো একটি তারা, যে তারা আমাকে কি বলেছি? শুক তারা। ঠিক আছে, এই তারার সঙ্গে তুলনা করছে দুটো জিনিসকে। প্রথম কথা, একটি বাসর ঘরের বসে থাকা একটি মেয়ের সঙ্গে, বাসর ঘরে তার স্বামীর জন্য অপেক্ষারত একটা গ্রাম্য মেয়ের জন্য, আর একটি মদের গ্লাসের একটি কিসের সঙ্গে? মদের গ্লাসের একটু, আমরা কবিতার মধ্যে পড়েছি, মদের গ্লাসের রেখেছিল যেটা কি? মুক্তা। এই মদের গ্লাসের একটি
মুক্তার সঙ্গে। আমি এখানে কবি যেমন করে তার চিত্রকল্প এঁকেছেন, আমি তেমন করে তোমাদের চিত্রকল্প এঁকে দিচ্ছি। ধরো বাসর ঘরে আমি মনে করলাম সাপোজ এই একটি মেয়ে বা রমণী, তার বাসর ঘরে তার কাঙ্ক্ষিত স্বামী প্রবেশের পূর্ববর্তী সময় মনে করো তার সখীরা, তার বাড়ির লোক, তার বান্ধবীরা, তার আত্মীয় পরিজন সবাই তার পাশে বসে আছে। ঠিক তেমনই শুকতারার রাত্রেবেলা তার আশেপাশে বিভিন্ন তারা বসেছিল। হঠাৎ করে যখন ভোর হচ্ছে দেখা যেতে পারে যে সেই তারাগুলো আস্তে 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 ওর পাশ থেকে সরে যাচ্ছে, মিটি লাজুক রঙে একটি তারা প্রজ্বলিত হচ্ছে, জল 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 করছে, লজ্জা মেখে জল জল করছে। ঠিক তেমনই বাসর ঘরে, কে বাসর ঘরে রয়েছে? বাসর ঘরে একটি মেয়ে আছে, কিন্তু সেই মেয়েটি কিন্তু আর অন্য মেয়েদের মতো নয়। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটি। কেমন? পাড়াগাঁয়ের মেয়ে। এমনি পাড়াগাঁয়ের মেয়ের একটু লজ্জা আছে, লজ্জা মেখেই থাকে, এবং সেই পাড়াগাঁয়ের মেয়েটি যদি গধূলি মদির মতো, গধূলি মদির মতো বলতে গেলে কি, গধূলি মদির এই শব্দটি এখানে বোঝো। গধূলি বলতে গেলে সাধারণত একেবারে সন্ধ্যা লগ্নকে বোঝায়। সেই সন্ধ্যা লগ্নের যে রক্তিম আভা প্রকৃতির মধ্যে দিয়ে যে লালচে ভাবটি আনে, লজ্জা পরিবেষ্টিত হয়ে সেই বাসর ঘরে অপেক্ষারতা গ্রাম্য মেয়েটির মুখের মধ্যেও ঠিক সেই রক্তিম লাল আভা প্রকাশিত হয়েছে। সেই কথাই কবি এখানে বলছেন। এবং দেখো এইখানে দাঁড়িয়ে আমি যে কথাটি বলেছি, এই তারা যখন তার সহবর্তী তারাদের দ্বারা বিচ্যুত হয়ে একা একা লাজুক রঙে বসে থাকে এবং মিটি মিটি ছন্দে যখন থাকে, ঠিক তেমনভাবে দেখো বাসর ঘরে আস্তে 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 তার স্বামীর আগমনে অন্যান্য বিভিন্ন মানুষ যখন তার পাশ থেকে সরে যায়, ঠিক তেমনভাবেই মেয়েটিও কিন্তু সেই গধূলি রঙের মতো একেবারে লালচে আভা মুখে পরিবেষ্টিত লাজুক রঙে বসে থাকে। এই তারার সঙ্গে বাসর ঘরের কিন্তু অপেক্ষারত মেয়েটির তুলনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে দেখো আরেকটি জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। কি তুলনা করা হয়েছে? কিংবা মনে করো মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলের মদের গ্লাসে রেখেছিল 1000 বছর আগে এক রাতে, এই তারার সঙ্গে তুলনা করা হচ্ছে। 1000 বছর আগে আফ্রিকা মহাদেশের একটি অন্যতম দেশ, যে দেশের নাম কি মিশর, সেই মিশরের একটি মানুষই তার প্রিয়তম বা তার স্বামীকে হঠাৎ করে নীল রঙের একটি মদের গ্লাস, কি রঙের মদের গ্লাস? নীল রঙের মদের গ্লাস। সেই মদের গ্লাসে এই মদ যখন ঢেলে দেওয়া হলো এবং তার মধ্যে যদি মনে করে একটি মুক্তকে, সাদা মুক্ত যখন রেখে দেওয়া হলো, তাহলে এই নীল গ্লাসে সাদা মুক্ত যখন পড়লো, তখন এই মদের মধ্যে মিশে থেকে এই গ্লাসের নীল রঙের মধ্যে দিয়ে যখন সাদা মুক্ত পড়তে শুরু করলো, তখন মুক্তের যে স্বাভাবিক সাদা ভাবটা কিন্তু থাকে না, সেও কিন্তু মিটি মিটি নীলের মধ্যে থেকে যেন হালকা করে উকি দিতে শুরু করে দিচ্ছে। তাহলে বোঝো এই তারার সঙ্গে বাসর ঘরের মেয়েটি এবং মদের গ্লাসের মুক্তার যে তুলনা করা হয়েছে, নিশ্চিতভাবে তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছো। দেখো তারপরে কি বলছে। 1000 বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলেছে এখনো। কবি যেন বলছেন সহস্র বছর ধরে, 1000 বছর ধরে যেন এই জ্বলন, এই জ্বলে থাকা যেন প্রবাহিত হচ্ছে। ঠিক সেই জ্বলে থাকার কথা কিন্তু কবি এখানে বলেছেন। তারপর দেখো ভোর কেটে গেল। ভোর কেটে একটি রাত হতে শুরু করে দিলেও, আমি কিন্তু প্রথম কথা বললাম, দ্বিতীয় নয়, ভোর টপকিয়ে একটি রাত আসতে শুরু করলো। শীতের রাত। কোন সময়ের রাত? শীতের রাত। এই শীতের রাতে নিশ্চিতভাবেই মানুষ তার উষ্ণতা নিতে শুরু করবে। মানুষের তো আগুন জ্বালাতে হবে, জঙ্গলে বসবাসকারী মানুষ, তাদের তো আগুন দরকার। তাই কবি বলছেন দেখো, দেশের রাতে শরীর ওম রাখাবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, স্যার দেশওয়ালি বলতে গেলে কাদের বোঝানো হয়? দেশওয়ালি বলতে গেলে যারা কি দেশে বাস করে তাদের বোঝানো হয়? অবশ্যই তাদের বোঝানো হয়, কিন্তু মৌলিক বা প্রকৃত যারা দেশীয় মানুষ, আর্যদের আগমনের পূর্ববর্তী সময়ে যে অস্ট্রিক ভারতীয়রা বা যে অস্ট্রিক বংশীয় যে আদিবাসী বাঙালি, তারাই তো ভারতের প্রকৃত বাঙালি। এবং তাদের কথা বলা হয়েছে, যারা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, যেখানে জঙ্গলমহলে বাস করা মানুষ, যাদের মধ্যে শৌখিনতার আবেশ আসেনি, সেই মানুষগুলোর কথা বলা হয়েছে, যারা রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা উষ্ণতা নেওয়ার জন্যে আগুন জ্বালিয়েছে। এই আগুনের মধ্যে কোনো হিংস্রতা নেই, এই আগুনের মধ্যে দিয়ে প্রাণ আছে।
এবং সেই আগুনের রং কেমন? মোরগ ফুলের মতো লাল। মোরগের ঝুঁটি যেমন লাল, ওই আগুন কিন্তু ঠিক তেমনই লাল। তারপরে দেখো বলছে, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। রাত থেকে আবার ভোর হলো। দ্বিতীয় ভোরে আসছে কিন্তু। প্রথম ভোর ছিল প্রকৃতির রূপকল্পময়, যে টিয়া গাছের মতো, টিয়ার পালকের মতো যে সমস্ত গাছ ছিল, নীলচে সবুজ রঙের যে আকাশ ছিল, সেই ভোর নয়। দ্বিতীয় এবার আরেকটি ভোর আসছে। বলছে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে। তোমরা আমাকে বলতে পারো, স্যার অশ্বত্থ পাতা কেন শুকনো, কাঁচা অশ্বত্থ পাতা কেন নয়? আসলে এখানেই একটি প্রকৃতির সঙ্গে মানুষের বেঁচে থাকা বা ভালোবাসার সম্পর্ক রয়েছে। সাধারণত প্রকৃতির মধ্যে দিয়ে যারা জঙ্গলে বাস করে, তারা জঙ্গলকে কিন্তু মায়ের সমতুল্য মনে করে। সেই জন্যে তারা কোনো কাঁচা পাতা, কাঁচা ডাল কিন্তু ভাঙে না। গাছ তার আপন নিয়মে যে সমস্ত পাতা ঝরিয়ে দেয়, সেই ঝরে ফেলা পাতাই কিন্তু তারা জ্বালায়। এখানে কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু সন্তানের মায়ের সম্পর্কের কথা কিন্তু বলা হয়েছে। লাস্ট পর্বের দিকে এসে গেলাম প্রথম ক্লাসে। দেখো কি বলছে, সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর। তোমরা আমাকে বলতে পারো, স্যার কুঙ্কুমটা কি? কুঙ্কুমটা যেটা আছে, তোমরা মেয়েরা দেখবে বাড়িতে, বা তোমাদের দিদিরা অনেকে ব্যবহার করে দেখবে, একটা এরকম কৌটুমো টাইপের পাওয়া যায়, তাতে সব বিভিন্ন রং আছে, লিকুইড কালার। সেই বিভিন্ন লিকুইড কালার নিয়ে মেয়েরা টিপ দেয় কপালে, ওই জিনিসটিকে কুঙ্কুম বলা হয় সাধারণত যেটা স্যাফরন টাইপের কালার। একটু আগুনের যে তীব্রতা বা প্রবাহতা অতটা নেই, আগুন আস্তে আস্তে বিবর্ণ হয়ে গেছে। কেমন হয়েছে আর? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। ক্ষণস্থায়ী, ক্ষণপ্রাণের অধিকারী যে শালিক, তার মনের মধ্যে যেন কোনো স্বপ্ন নেই, ইচ্ছে নেই, মিটমিটে ইচ্ছাওয়ালা পাখি, সেই শালিকের কথা বলা হয়েছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন, আকাশ, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। নতুন ভোর এসেছে। সে ভোরের মধ্যে দিয়ে প্রকৃতির সৌন্দর্যের কথা বলা আছে, যেখানে শিশিরের মুখে দর্পরেখার মতো, যেখানে শিশিরও দর্পণ হয়েছে, সেই দর্পণ মুখ শিশির, তার গায়ে যেন বন, আকাশ, সে গ্লিস্টারিং করছে, যেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূর যেমন করে ঝিলমিল করে তার পালক পেলে দিয়ে যেমন প্রকৃতির অন্যকে হতচকিত করে দেয়, প্রকৃতির এই সৌন্দর্য ঠিক মানুষকে হতচকিত করে দিচ্ছে। প্রথম স্তবক, প্রথম ভোর, এবং প্রথম ভোর নিয়ে যে আলাপ আলোচনা, প্রকৃতির একবার রূপ বর্ণনা করা হয়েছে, তারপর একটা রাতের চিত্র এসেছে, তারপর একটি ভোরের চিত্র এসেছে। এই ভোর আবার কবিতার মধ্যে দিয়ে কিভাবে প্রভাব ফেলছে, নিশ্চিতভাবে কবিতার এই পর্বে আগামী ক্লাসে তোমাদের আলাপ আলোচনা করা হবে। আপাতত তোমরা বাড়িতে থাকো। ধন্যবাদ সবাইকে।